স্বাগতম ক্রিকফেন্সি নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে, কিন্তু এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরে অস্ট্রেলিয়ার বিদায় ঘণ্টা আসলে বেজে গেছে। অস্ট্রেলিয়ার বিদায়ের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্টিভেন স্মিথ। তার কেরিয়ারটা কেমন ছিল এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। 2027 বিশ্বকাপ আছে, সেখানে অস্ট্রেলিয়া একটা তারুণ্য নির্ভর দল নিয়ে খেলতে চায়। তরুণদের জন্য আসলে জায়গাটা ছেড়ে দিলেন স্টিভেন স্মিথ, এটা আসলে কেমন লাগছে? ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার্স স্মিথ, মানে এই জেনারেশনের যতগুলা প্লেয়ার এসেছে, যতগুলা প্লেয়ারকে নিয়ে আসলে কথা হয় রেগুলার, তাদের মধ্যে একজন স্টিভেন স্মিথ। স্টিভেন স্মিথের ওডিআই থেকে তিনি অবসর নিয়েছেন, কিন্তু তিনি এখনও টেস্ট এবং টি20 জন্য অ্যাভেলেবল রয়েছেন। কিন্তু এটার পিছনে কিন্তু আসলে অনেক আসলে কথা বলার জিনিস রয়েছে। প্রথমত হচ্ছে তিনি এবার কিন্তু ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে এসেছেন। তিনি আগেও অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ছিলেন, কিন্তু তার নিশ্চয়ই মনে আছে যে স্যান্ডপেপার ইনসিডেন্টের কারণে তিনি ছিটকে গিয়েছিলেন, পুরা নিষিদ্ধ হয়েছিলেন। এরপরে কিন্তু তিনি একটা সেরা একটা কামব্যাক দিয়েছেন। তিনি এসে কিন্তু টেস্টেও ভালো খেলেছেন, সব ফর্মেটে ভালো খেলছিলেন। কিন্তু এবার তিনি কিন্তু প্যাট কামিন্স যেহেতু ইনজুরি ছিল, সেই কারণে তিনি স্ট্যান্ড ইন ক্যাপ্টেন হিসেবে এই টুর্নামেন্টে এসেছেন। কালকে কিন্তু তিনি একটা ক্যাপ্টেন্স নকের মতো ইনিংসই খেলেছেন, কিন্তু তিনি কিন্তু ভালোই গিয়েছে। কিন্তু কালকে যেরকম ভাবে আউট হয়েছেন, সেটা কিন্তু মানে তার আসলে ওই রকম বলে আউট হওয়ার কোনো কারণ ছিল না। ফুলটস একটা বলে তিনি এতক্ষণ সেট ব্যাটসম্যান, তিনি মনে হচ্ছিল যেন একটা লেজি শট খেললেন বা তার ফোকাসটা চলে গিয়েছিল। এই কথাটা আমি কেন জানলাম, আপনার নিশ্চয়ই মনে আছে অ্যাডাম গিলক্রিস্ট একবার ক্যাচ ফেলে তার সতীর্থকে বলেছিলেন যে আমার মনে আসলে সময় হয়ে গিয়েছে। হয়তো তিনি রিয়েলাইজ করে ফেলেছেন বা আগে থেকেই তিনি জানতেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিটাই তার শেষ ওডিআইতে শেষ ম্যাচ হবে বা শেষ টুর্নামেন্ট হবে। কারণ তিনি কিন্তু লাস্ট 2022 সালে আমার মনে হয় একটা সেঞ্চুরি ছিল, এরপরে প্রায় 33-34টা ইনিংস খেলেছেন, কোনো সেঞ্চুরি নেই বা ইম্প্যাক্টফুল প্লেয়ার ম্যাচ ছিল কিন্তু সেঞ্চুরি নেই। সো এই যে একটা রাউট গিয়েছে বা এরা হয়েছে, তিনি হয়তো আগে থেকে মাইন্ডসেট করে রেখে এসেছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা শেষ হলে আমি ওটা ছেড়ে দিব। এটার আরেকটা ফিউচার প্ল্যানও রয়েছে, সেটা হচ্ছে যেটা বলছিলেন 2027 সালের ইয়াং প্লেয়ারদের জন্য তিনি জায়গাটা ছেড়ে দিয়েছেন। এখন দেখেন ওনার বয়স হচ্ছে 35, উনি চাইলেই কিন্তু আরও 2 বছর খেলে তিনি যদি ফর্মে থাকতেন, তিনি যদি ইম্প্যাক্ট রাখতে পারতেন, অস্ট্রেলিয়া টিম তাকে রাখতো এবং তিনি খেলতে পারতেন। তারপরে বলি অস্ট্রেলিয়ার এই টিমটার কিন্তু গুরুত্বপূর্ণ ক্রিকেটার স্টিভেন স্মিথ। আপনি দেখেন মানে প্যাট কামিন্স যে সময় মাঝামাঝি ছিলেন না, সেই সময় কিন্তু ক্যাপ্টেন্সির দায়িত্বটা কিন্তু প্রায় নিতে হয়েছে স্টিভেন স্মিথকে। তিনি কিন্তু খুব ভালোভাবে দায়িত্বটা পালন করেছেন, এই কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এত বড় একটা টুর্নামেন্টে তাকে আসলে দায়িত্বটা দেওয়া হয়েছে। আর যেটা একটা ভাঙাচোরা একটা দলকে নিয়ে এই অস্ট্রেলিয়া দল যে মানে প্রথম রাউন্ডটা পার হতে পারবে, এটা আসলে কেউ ভাবেনি। ঠিক আছে, তাদের টুর্নামেন্ট শুরুর আগে 5 জন ক্রিকেটার আসলে বিভিন্ন কারণে ছিলেন না। একজন ক্রিকেটার অপশন নিয়েছেন, 3-4 জন ক্রিকেটার ইনজুরি, একজন নিজেকে সরিয়ে নিয়েছেন। তারপরে এই দলটা আসলে সেমিফাইনালে এসেছিল, ভারতের বিপক্ষে ভালোই লড়াই করেছিল, কিন্তু আসলে ম্যাচটা আসলে তাদের পক্ষে যায়নি। সো আপনি এরকম একটা প্লেয়ার এরকম ডিসিশন নিয়েছে, এতভাবে চিন্তা করে, ক্রিকেটের কথা চিন্তা করে, প্রফেশনালিজমটা আসলে এই জায়গাতেই অনেক। এই কথা আমি বারবার কেন বলছি, মনে করেন যে এটা কিন্তু আমাদের ক্রিকেটের সাথেও কিন্তু রিলেট করা যায়। আমরা কিন্তু মুশফিক রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তারা কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন। তারা এই স্টিভেন স্মিথের থেকে 3-4 বছরের কিন্তু বড়। সো তাদের কেরিয়ারও কিন্তু স্টিভেন স্মিথের থেকে লম্বা। আমি যদি বলি যে মাহমুদুল্লাহ রিয়াদ 2009 সালে অভিষেক হয়েছে, স্টিভেন স্মিথের 2010 সালে অভিষেক হয়েছে। প্রায় একই ক্যাটাগরির, মানে একই সময়ে শুরু করেছিলেন দুজন ক্রিকেটার। একজন কিন্তু অপশন নিয়েছেন মানে ভালো ফর্মে থাকতেই। একটা অস্ট্রেলিয়ার মতো একটা টিমের মূল প্লেয়ার থাকা অবস্থাতেই মাহমুদুল্লাহ রিয়াদরা এখনো কেন অপশন নিচ্ছেন না? মানে এই ব্যাপারটা আসলে আসতাম কারণ এই ব্যাপারটাই আমাদের ক্রিকেটের সাথে জড়িত। মানে মেন্টালিটিটা আসলে এইভাবেই সেট করাটা জরুরি, সেটাই বলছিলাম। মনে করেন আপনি একটা সরকারি চাকরি করছেন, আপনি কিন্তু জানেন আপনার এই বয়স পর্যন্ত আপনার চাকরি, এরপরে কিন্তু আপনাকে ছেড়ে দিতে হবে। এই সাবকন্টিনেন্ট বা এই জায়গাটার বাইরে বা আমাদের বোর্ডের প্লেয়ারদের বাইরে বা পাকিস্তানের বোর্ডের প্লেয়ারদের বাইরে যারা রয়েছে, অস্ট্রেলিয়া বলুন, নিউজিল্যান্ড বলুন, ইংল্যান্ড বলুন, তারা কিন্তু এইভাবেই হয়তো দেখে যে আমি এই বয়স পর্যন্ত খেলবো, এই বয়স পর্যন্ত আমি সার্ভিস দিব, আমার ফর্ম যেরকম থাকুক সেইভাবেই আমি চেষ্টা করে যাব। আমার যদি এই বয়স হয়ে যায়, আমি এখান থেকে সরে যাব, আরেকজনকে আমি যতটাই ভালো ফর্মে থাকি না কেন। আপনি মনে করেন যে আপনার
100 এভারেজ, কিন্তু আপনি জানেন যে আপনার ফিউচার 2 বছর পরে আসলে কি হবে, কারণ ইনস্ট্যান্ট যদি আপনি চেঞ্জ আনেন তখন যে একটা মানে ডাউনফল হয়, সেটার কিন্তু বড় উদাহরণ হচ্ছে পাকিস্তান। আপনি পাকিস্তানে যদি ম্যানেজমেন্ট দেখেন, 2 দিন পর পর আপনার ক্যাপ্টেন চেঞ্জ হচ্ছে, কোচ চেঞ্জ হচ্ছে, ম্যানেজমেন্ট চেঞ্জ হচ্ছে। এই যে দেখেন অলরেডি রিজওয়ানকে সরিয়ে দেওয়া হয়েছে T20 ফরম্যাট থেকে, চেঞ্জ এসে নতুন নতুন ক্যাপ্টেনকে নিয়ে আসা হয়েছে, তাদেরকে বাদ দেওয়া হয়েছে, এই একটা টুর্নামেন্ট বাদ হয়ে গিয়েছে। বাবর আজমের মতো একটা ক্লাসি প্লেয়ারকে তারা বাদ দিয়ে দিয়েছে ফর্মের কারণে। যাই হোক, তাদের প্রসেসটা কিন্তু ঠিক নেই। তারা কিন্তু এই 2027-এর জন্য এখন থেকে হয়তো প্ল্যান করছে না, কিন্তু যে অস্ট্রেলিয়া 2027-এর বিশ্বকাপ কীভাবে জিততে হবে সেটার জন্য এখন থেকে প্ল্যান করবে। এখন থেকে প্ল্যান করতে হলে স্মিথের মতো যারা সিনিয়র প্লেয়ার রয়েছে তাদের একটা দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বটা হলো, আমি 27 পর্যন্ত হয়তো আরও 2 বছর আমি খেলতে পারবো, কিন্তু আমার চেয়ে আরও 10 বছর 15 বছর যে সার্ভিস দিবে তাকে এখন দলে আনাটা জরুরি বেশি। এখানে কিন্তু আরেকটা বিষয় কিন্তু জরুরি। স্টিভ স্মিথ ধরেন 27 পর্যন্ত টার্গেট লেখে আসলে খেলছেন, কিন্তু 1 বছর পর দেখা গেল যে স্টিভেন স্মিথের ফর্মটা একটু পড়তে দিকে, তখন হুট করে স্টিভেন স্মিথের বিকল্প একটা ক্রিকেটার খুঁজে বের করা অস্ট্রেলিয়ার জন্য কিন্তু খুব একটা টাফ ব্যাপার হবে না, কিন্তু ঝামেলায় তো পড়বে। স্মিথ হয়তো ওই সিচুয়েশনটাই চিন্তা করেছেন আমার মনে হয়। আপনি দেখেন যে স্মিথের থাকা অবস্থাতেই মার্নাস লাবুশেনকে কিন্তু তারা দলে এনেছে, তার মতো একটা প্লেয়ার যে তাকে আইডল মানে, তাকে রেখে রেখে তার সাথে একটা কনকাশন সাবের কারণে তিনি দলে ঢুকেছিলেন, কিন্তু তিনি কিন্তু এখন স্মিথের জায়গাটা চাইলে নিতে পারেন। এইভাবে তারা প্লেয়ারটা তৈরি করেছে, এইভাবে তারা প্লেয়ারটাকে রেখেছে যে এই যে লাবুশেনও একটা বয়সে যাবে, তার সাথে হয়তো তার আন্ডারে কেউ একজন থাকবে, তাকে তিনি জায়গাটা করে দিয়ে তারপরে চলে যাবে। স্মিথের 2027 সালে যেই দায়িত্বটা পালন করার কথা সেটা হয়তো লাবুশেন পালন করবে 2027 সালে। এই যে একটা সুন্দর প্রসেস, এই প্রসেসটার আসলে ধারে কাছে মনে হয় বাংলাদেশ। তবে আমার মনে হয় বাংলাদেশের এরকম ক্রিকেট ফ্যান কিন্তু এখন আছে যে মুশফিক মাহমুদুল্লাহ যদি চলে যান তাদের জায়গায় কারা আসলে খেলবেন এটা আসলে তারা কিন্তু জানে না। কিন্তু আপনি দেখেন এই জায়গায় কিন্তু শামীম হোসেন পাটোয়ারি খেলতে পারেন, মাহিদুল ইসলাম অঙ্কনের মতো ক্রিকেটার কিন্তু খেলতে পারেন, তাদেরকে কিন্তু জায়গা করে না দিলে তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তারা কিভাবে। কিন্তু এই দায়িত্বটা কিন্তু মাহমুদুল্লাহ এবং মুশফিকের না, এই দায়িত্বটা হচ্ছে বোর্ডের, যে বোর্ড আপনাকে এইভাবে প্ল্যান করবে যে আমার এই 27 সালে এই প্লেয়ার রাখবে, আমি এই প্লেয়ারদের খেলাবো না, সেটা আপনি ডিসিশন নিন বা করে আপনার সাথে আমার কথা বলতে হবে। আপনার ফর্ম আছে কি আছে নাই সেটাও কিন্তু দেখতে হবে। এখন আপনি দেখেন টুর্নামেন্টটা শেষ হলো, সাথে সাথে কিন্তু অবসর ঘোষণা চলে এসেছে, কিন্তু আমাদের প্লেয়ারদের ক্ষেত্রে এখনো আমরা জানি না যে তারা কি ডিসিশন নেবে। ইন্টারেস্টিং ব্যাপার আমি আপনাকে বলি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন কিন্তু একটা কেন্দ্রীয় চুক্তি প্রস্তুত করছে। প্রাথমিক যে তালিকাটা সেটা আমরা পেয়েছি, সেখানে কিন্তু মুশফিক এবং মাহমুদুল্লাহর নাম আছে। তার মানে এই দুইজন ক্রিকেটারকে আমাদের আরো 1 বছর কিন্তু বয়ে বেড়াতে হবে, বা তারা ওই প্ল্যানে তারা আছে, তারা নিজে থেকে সরেনি, তারা এখনো বলেনি না আমরা খেলবো না, বা তাদের আসলে কোনো প্ল্যান। আপনি দেখেন তারা কিন্তু ওডিআইতেই খেলে এখন, সামনের 1 বছরে আমাদের তেমন কোনো ওডিআই নেই, কারণ সামনে হচ্ছে T20 ওয়ার্ল্ড কাপ, এর আগে এশিয়া কাপ রয়েছে, সেটাও T20 ফর্মেটে হওয়ার কথা যেহেতু ওয়ার্ল্ড কাপ রয়েছে। এছাড়া দেশে হয়তো পাকিস্তানের সাথে খেলা রয়েছে, ইন্ডিয়ার সাথে খেলা রয়েছে, জিম্বাবুয়ের সাথে, হ্যাঁ শ্রীলঙ্কায় সিরিজ আছে, জিম্বাবুয়ের সাথে যদি খেলা সেটা টেস্ট, সেখানে নেই, কিন্তু আপনার এই বাইলেটারাল সিরিজগুলো রয়েছে। তো আপনি এই বাইলেটারাল সিরিজগুলো দিয়েই তো চিন্তা করবে যে 27-এ কাকে ভালো করবো, কাকে রেডি করবো, তাই না? আপনি এইখানে আসলে তাদের প্ল্যানটা কি আমরা এখনো সেটা জানি না, যে তাদেরকে কি বলা হচ্ছে বা কি। এই যে এত সবকিছু বাদ দিলাম, 2-3 দিনের মধ্যে 3-4টা প্রেস কনফারেন্স হয়েছে, সেখানে বিসিবির বিভিন্ন কর্মকর্তা আসলে প্রেস কনফারেন্সে এসেছেন, তাদেরকে কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে মুশফিক মাহমুদুল্লাহরা খেলা কতদিন চালিয়ে যাবেন, এই বিষয়ে কি আপনাদের সঙ্গে কি আলোচনা হয়েছে কিনা। তারা কিন্তু বলছেন যে আলোচনা হবে, আলোচনা হচ্ছে এরকম। আজকে আকরাম খানও কিন্তু সংবাদ সম্মেলনে এসেছিলেন, মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। আকরাম খানও আজকে মিডিয়ার সঙ্গে কথা বলেছেন, তিনি আসলে বলেছেন যে এই সব ব্যাপার বাইরে আলোচনা করাটা আসলে ঠিক না। কেন বাইরে আলোচনা কেন করা যাবে না? না, বাইরে বাংলাদেশের আলোচনার সুযোগটা কেন দিচ্ছে? আপনি বাইরে আলোচনা যে করা যাবে না বলছে, বাংলাদেশের সুযোগটা আছে দেখেই তো আপনি বলছেন। আপনি মাহমুদুল্লাহর বয়স হচ্ছে 39, আপনি 2027-এ তার বয়স হবে 41। আপনি এরকম একটা প্লেয়ারকে আপনি ক্যারি করছেন, আপনি যতই আমি সব মানলাম যে তারা দেশের জন্য অনেক কিছু করেছে, দেশে যত রকমের সাফল্য রয়েছে সবগুলা তাদের হাত দিয়ে এসেছে, আমি সব মানলাম। স্মিথ তিনি 2টা ওয়ার্ল্ড কাপ জিতেছেন,
তার মতো ক্রিকেটার, তার মতো দিনে ওয়ার্ল্ড কাপ জিতেছেন দুটা, আমরা তো সেটা ধারে কাছেও নেই, কিন্তু আমরা সাফল্য নিয়ে আমরা সেই যেটুক সাফল্য আছে সেই সাফল্যর বড়াই করেই প্লেয়ারদের রেখে দিচ্ছি যে না তারাই করেছে, তাদের এখন কোনো সাবস্টিটিউট নেই, এই জন্য আমরা রাখতে সরাতে পারছি না, বা তাদেরও রিয়েলাইজ হচ্ছে না যে না ঠিক আছে তার দায়িত্বটা কি, তার দায়িত্বটা হচ্ছে যে আমার হয়েছে, আমি যা দিয়েছি আমি সম্মানের সাথে এখন আমি জায়গাটা ছেড়ে দিই। এরপরে আমি শুনেন মাঠের না থেকেও কিন্তু ক্রিকেটের উন্নতি করা যায়। এই যে এক্স প্লেয়াররাই কিন্তু বোর্ডে আসছে, এক্স প্লেয়াররাই কিন্তু বোর্ড চালায়, বা এক্স প্লেয়াররাই কিন্তু কথাই ধরেন, তিনি কিন্তু সাবেক ক্রিকেটার, সাবেক ক্যাপ্টেন, সাবেক নির্বাচক, তিনি এখন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, তিনি কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে কিন্তু এই বয়সেও সার্ভ করছেন, এটা আসলে প্রশংসার দাবিদার। আমাদের ক্রিকেটারদের ভাবতে হবে যে আমার ক্রিকেট ক্যারিয়ারটা শেষ হয়ে গেলেও দেশের ক্রিকেটকে দেওয়ার অনেক কিন্তু সুযোগ আছে, এটা কিন্তু আমার কাজে লাগবে। আপনি তো যদি দেশের ক্রিকেটের জন্য করতেই চান তাহলে আপনি সেট করে নেন যে আপনার এইটুকু পর্যন্ত আমি মাঠে খেলা দিয়েছি, মাঠের জন্য দেশের জন্য এই মাঠে থেকে করেছি, মাঠের বাইরে এসে আমি এখন হচ্ছে খেলার জন্য করব। আপনার যদি এই অনেস্ট একটা থাকে, লক্ষ্য থাকে, তাহলে কিন্তু আপনি চাইলে এভাবে করতে পারেন। কিন্তু মানে আসলে তাদের কি চলছে, কিভাবে চলে, এগুলো আপনি আমি অনেক কিছুই আসলে জানি, কিন্তু সবকিছু এভাবে ক্রিটিসাইজ করাও আমাদের উচিত হবে না, কারণ তারা আসলে অনেক কিছু দিয়েছে, এমন না যে, সো আমরা চাই না যে তাদের নিয়ে নেগেটিভ কথা ছড়ায়। আমার মনে হয় তাদেরও উচিত তাদের কি প্ল্যান ফিউচারে এইগুলো আসলে জনসমক্ষে সবার কাছে একটু খোলাসা করা। হ্যাঁ অবশ্যই, এজ এ ক্রিকেটার তাদেরকে সুপারস্টার কিন্তু বাংলাদেশের দর্শকরা বানিয়েছেন, বাংলাদেশের দর্শকরাই তাদেরকে সুপারস্টার বানিয়েছেন। সো বাংলাদেশের দর্শকদের ওইটা জানা উচিত, ওইটা জানা উচিত, এবং তাদের একটা বলা উচিত যে আমি এই সিরিজ পর্যন্ত খেলছি, এরপরে আমি। আপনি দেখুন তামিম ইকবালের একটা জিনিস, তামিম ইকবাল কিনে অনেক সমালোচনা থাকতে পারে, তবে একটা জিনিস কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, তামিম ইকবাল তার গোলটা কিন্তু জানেন, তিনি একটা ক্লাবে অর্থায়ন করেছেন, তিনি ফিউচারে কিন্তু ওই ক্লাবটা থেকে বিসিবি পরিচালনাতেও আসতে পারেন, বা আপনি এক্স প্লেয়ার হিসেবে আসতে পারবেন। হ্যাঁ, একটা পোর্শন কিন্তু তামিম ইকবাল কিন্তু ওপেন করে দিয়েছেন যে আমি এই কাজটা করতে চাই, তার এই গোলটা কিন্তু আছে। মুশফিক মাহমুদুল্লাহ তারা কিন্তু তাদের নিজেদের গোল কিন্তু জানেন। তারপরে তিনি বোল্ড ভাবে কিন্তু ডিসিশন নিয়ে কিন্তু তিনি রিটায়ারমেন্টে চলে গিয়েছিলেন, সেটা যে ব্যাক স্টোরি যাই হোক না কেন, কিন্তু বলছে তখন কিন্তু তাকে সাধুবাদ জানানো হয়েছিল যে না। আবার তামিম ইকবাল আরেকটা জিনিস ছিল, তামিম ইকবাল যখন ন্যাশনাল টিমে খেলছেন না, তামিম কিন্তু নিজেই কিন্তু নিজেকে শুনে নিয়েছিলেন কেন্দ্রীয় চুক্তিতে। তামিম বলেছেন যে আপনি জুনিয়র যে ক্রিকেটার আছে তাদেরকে আপনারা সুযোগ দেন, আমাকে এখানে রাখার দরকার নেই। এই স্পষ্ট এই কথাটা কি মুশফিক মাহমুদুল্লাহদের মুখ দিয়ে কি বের হয় না? এখন এইটাই তো বললাম যে মানে আপনি যখন দেখবেন যে মুশফিক মাহমুদুল্লাহরা ধরেন এই শামীম হোসেন পাটোয়ারির জন্য কেন্দ্রীয় চুক্তির জায়গাটা হয়তো বা ছেড়ে দিয়েছেন, কয়েকটা টাকারই তো ব্যাপার, মুশফিক মাহমুদুল্লাহর টাকা তো আসলে এই জীবনে কম কামায়নি, ঠিক আছে, সেই জায়গাটা ছেড়ে দিলে এই যে এই একটা তরুণ প্লেয়ার তারা কিন্তু বুঝতো যে আমার জন্য তারা একটা জায়গা ছেড়ে দিয়েছে, আমার কিন্তু ওই রেসপন্সিবিলিটি আছে, ন্যাশনাল টিমে আসলে ওই রেসপন্সিবিলিটির কারণে কিন্তু সে কিন্তু পারফর্ম করতে পারবে। 25-এর আপনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে থেকেই যে আমরা আসলে সবাইকে এই 5টা প্লেয়ারকে হারাবো সেটা নিয়ে কিন্তু অনেকদিন ধরে আলোচনা হচ্ছিল যে হয়তো 2025ই হচ্ছে শেষ এই 5 প্লেয়ারের, মানে সবাইকে হয়তো আমরা চলে যাব। সাকিব থাকলে আমার 80% বিশ্বাস ছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফির পর তিনি আসলে থাকতেন না। টি20 বিশ্বকাপটা দেখেন, সাকিব আগামী বছরে আরেকটা টি20 ওয়ার্ল্ড কাপ, সাকিব যদি আগামী বছরে টি20 ওয়ার্ল্ড কাপ, সাকিব কিন্তু চাইলে কিন্তু এই পর্যন্ত টানতে পারতেন, সাকিব কিন্তু গত বছরই না করে দিয়েছেন টি20 আর খেলবেন না। সাকিব এইগুলোর ক্ষেত্রে কিন্তু খুব স্পষ্টবাদী। এখন মনে করেন যে বেশি লেবু বেশি চিপলে যেমন তিতা হয়ে যায় সেরকম একটা অবস্থা হয়ে গিয়েছে, কারণ আপনি মানে এই প্লেয়ারদের আপনি আসলে রাখতেও সমস্যা হচ্ছে, না রাখলেও সমস্যা হচ্ছে, এরকম একটা বিষয় হয়ে গেছে। বোর্ডলি ডিসিশন নিতে পারছে না, তারাও হয়তো হেল্প করছে। আমরা বাংলাদেশের ক্রিকেট কেন্দ্রিক কথা বলছি, তবে স্টিভেন স্মিথ যেভাবে আসলে নিদর্শনটা তৈরি করেছেন এটা বাংলাদেশের ক্রিকেটার শুধু সেটা কেন, আপনি লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপে কোহলি এবং রোহিত শর্মার কথাই চিন্তা করুন, তারাও তো একটা গোল সেট করে টি20 ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু এখনো জানি না যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিতলে কি তারা আসলে থাকবে না, আমরা ধরে নিচ্ছি যে রোহিত শর্মা মনে হয় থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফিটা যদি ভারত জিতে বা ফাইনালে যদি হেরেও যায়, হয়তো বা রোহিত কোহলি
কোহলির মধ্যে দুইজনের মধ্যে একজন থাকবে না, এটা প্রায় নিশ্চিত। কোহলিকে হয়তো বা টেনে টুনে হয়তো বা 27 খেলাবে, যেহেতু কোহলি কিন্তু পারফর্ম করছেন। লাস্ট ম্যাচটাতেও সেঞ্চুরি হতে পারতো, এর আগে একটা সেঞ্চুরি করেছেন। সেঞ্চুরি দরকার, ইম্প্যাক্টটা তো দেখেন, ইম্প্যাক্ট এইরকম সিচুয়েশনে এরকম ইম্প্যাক্টই দরকার। সো সেটাই তিনি করেছেন, পাকিস্তানের সাথে সেঞ্চুরি করেছেন। রোহিত শর্মাকে নিয়ে গম্ভীর বলেছেন আপনারা হয়তো তার ফিটনেস দেখেন, কিন্তু আমরা দেখি ইম্প্যাক্ট। সেই ইম্প্যাক্টটাও তো আমাদের সিনিয়র প্লেয়ারদের দিতে হবে। আবার আপনি দেখুন বাংলাদেশের যে সেকেন্ড ম্যাচটা ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, সেই ম্যাচটাতে মাহমুদুল্লাহকে একাদশে ঢোকানোর জন্য আমাদের সৌম্য সরকারকে বাদ দিতে হয়েছিল। আপনি একজন তরুণ ক্রিকেটারকে একজন বয়স্ক সৌম্য সরকারও তরুণ না, সৌম্য সরকারও তাও আমি বললাম মানে সৌম্য সরকার হয়তো আরো 3 বছর কিন্তু সার্ভিস দিতে পারে, সেক্ষেত্রে এই জিনিসটা আমি বললাম। এই যে মিসম্যানেজমেন্ট বা এইগুলা আসলে আমি যতটা না প্লেয়ারদেরকে দোষ দিব, তার চেয়ে বেশি দোষ হচ্ছে আমাদের ম্যানেজমেন্টে। আমাদের না আমার মনে হয় যে ম্যানেজমেন্টের ওই গার্ডসটা নেই একজন ক্রিকেটারকে। কালকে আসলে আমি কোন একটা ভিডিও দেখছিলাম, সেখানে একজন আসলে বলছিলেন যে মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম যারা আছেন তাদেরকে আসলে একাদশ থেকে যদি ড্রপ করা হয়, তাদেরকে কে বলবেন গিয়ে তারা আসলে একাদশে নেই, এটার জন্য এটা সাহসও পান না। হ্যাঁ এইটাই মানে আপনার এই যে প্লেয়াররা তো হেল্প করছেনই না, বোর্ডেরও এই আসলে সাহসটা নেই যে না বলবো যে না তোমাকে আর রাখবো না। এই যে ফাহিম স্যার বলছিলেন যে তাদের ফর্মের উপর ডিপেন্ড করবে যে তারা 27 বিশ্বকাপ খেলবে না, কিন্তু কেন? আপনার এত একটা প্লেয়ারকে আপনার তো মনে হয় তার কাছ থেকে সব নিয়েছেন, আপনার তার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, এখন সেটা হচ্ছে না। মানে সেটা হচ্ছে না কি, আপনি তো আমি যেটা বললাম যে এই যে স্মিথ 35 বছরের ছেলে তিনি চাইলেই কিন্তু 27 খেলতে পারতেন, কিন্তু তিনি জানেন যে আমার থেকে আরো 10-15 বছরের যে বেশি সার্ভিস দিবে তার এখন আসা উচিত টিমে। আমার নেক্সট ওয়ার্ল্ড কাপটা ভালো খেলার জন্য তার দায়িত্বটা বেশি। আমি থাকলে হয়তো ইম্প্যাক্ট হতো, কিন্তু সেটার ইম্প্যাক্টটা বেশি হবে। হ্যাঁ, আমার এই স্যাক্রিফাইসটা করতে হবে, আমার এটা বুঝতে হবে। তিনি কিন্তু সুন্দরভাবে সরে গিয়েছেন। এই জিনিসটা কিন্তু এটা নিয়ে কারোর মতে কোনো সমস্যা নেই, তাকে দোষারোপও নেই, তাকে নিয়ে বাহবাই দেওয়া হচ্ছে বা হচ্ছে। তিনি হয়তো এমন একটা প্লেয়ার যে হয়তো তাদের বেস্ট 11-এ নাও থাকতে পারেন বা ওয়ার্ল্ড বেস্ট 11-এ থাকতে পারেন, কিন্তু তিনি কিন্তু লেগ স্পিনার হিসেবে এসেছিলেন। লেগ স্পিনার হিসেবে এসে তিনি টপ অর্ডার ব্যাটার হিসেবে যেভাবে করেছেন 100। আপনি যে ফেব 4 এর কথা বলেন, বাবর আজম, বিরাট কোহলি, জো রুট এবং স্টিভেন স্মিথ, এই 4 জনের মধ্যে একজন ক্রিকেটার স্টিভেন স্মিথ। আপনি এই জিনিসটা জাস্ট ইমাজিন করেন, তিনি কত রান করেছেন, কত ম্যাচ খেলেছেন, কত সেঞ্চুরি, তারপরে তো তার গড় হচ্ছে 43। আপনি চিন্তা করেন 170 ম্যাচে তিনি 5800 রান করেছেন, 13টা-14টার মতো সেঞ্চুরি, 12টা সেঞ্চুরি, 35টা হাফ সেঞ্চুরি। সো এরকম একটা প্লেয়ার আমাদের দেশে যদি এরকম প্লেয়ারও হতো, তাহলেও তো আমি মানতাম যে না, তাকে 41 কি 45 50 বছর পর্যন্ত খেলান, তাকে এরকম প্লেয়ার আসবে না। যেমন সাকিবকে নিয়ে আফসোস সবসময় থাকবে যে সাকিব আমাদের যতটুকু সার্ভিস নিতে পারতাম, আমরা হয়তো শেষের দিকে এসে সেটা মিস করেছি, সেটা যেই কারণেই হোক না কেন। এখন এই প্লেয়ারদের আসলে যদি না হয়, যে আমাদেরও এই কথাগুলো বলতে কষ্ট হয় যে তাদের এগেনস্টে বলতে, তারা আসলে যা দিয়েছে এখন না গেলে এই যে আমাদের আসলে দর্শকরাও খারাপ কথা বলবে তাদের নিয়ে, আমাদের আসলে তাদের সমালোচনা করতে হবে। তবে এই সমালোচনাটা যতদিন হবে এটা মুশফিকুর মাহমুদুল্লাহর জন্যই আসলে খারাপ। হ্যাঁ সেটাই ঠিক আছে, তাদের আসলে বোঝা উচিত তাদের আসলে সময়টা এসেছে, তাদের আসলে ক্রিকেটটা ছেড়ে দেওয়ার। বুঝতে হবে আসলে সবার জন্যই ভালো। আমাদের ক্রিকেটটা আসলে অনেক পিছিয়ে গেছে। এটা সাকিব আল হাসানের একটা কথা বলেছেন যে কয়দিন মানে গাড়িটার চালক মনে হবে ড্রাইভিং সিটে থাকবেন, ততদিন পর্যন্ত ক্রিকেটটা আসলে চালিয়ে যাওয়া উচিত। সাকিব হয়তোবা অনেক সময় নিজে হয়তোবা এটা ফলো করেননি, তবে ক্রিকেটারদের প্রসেস এটাই হওয়া উচিত। যখন আপনাকে মনে হবে যে আপনি আসলে গাড়িটার প্যাসেঞ্জার, তখন আসলে গাড়িটা থেকে আপনার নেমে যাওয়া উচিত। বা আপনার একটা সেট থাকতে হবে যে আমি এই পর্যন্তই খেলবো, আমার এরপরে, কারণ আমি জানি যে আমি যখন এসেছি তখনও এরকমই প্রসেস ছিল, আমি এখনও ওই প্রসেসের একটা হব বা দেশের জন্য যেটা ভালো হয় সেটাই করব। আমি তো বললাম আপনারা চাইলে তো এখন মাঠের বাইরে থেকেও হেল্প করতে পারেন, ক্রিকেটটা কিভাবে উন্নতি করা যায়, আপনাদের এক্সেসটাই সবচেয়ে বেশি, তাই না? কারণ তারা যদি একটা ভালো প্ল্যান দেয়, তারা যদি বোর্ডে এসে ভালো প্ল্যান দেয়, নেক্সটে আরো 10-15 বছরে ক্রিকেট অনেক এগিয়ে যাবে। ফারুক আহমেদের বোর্ডের কিন্তু খুব ভালো একটা দিক, তারা কিন্তু সাবেক যে ক্যাপ্টেনরা ছিলেন, নেক্সট বিপিএলটা আরো কিভাবে
করা যায়, ভালো করা যায়। সাবেক ক্যাপ্টেনদের নিয়ে কথা বলেছেন, সেখানে লিটন দাস, মুমিনুল হক, সাবেক যারা যারা ক্যাপ্টেন ছিলেন প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন। বোর্ড কিন্তু সাবেক ক্রিকেটারদের কথা কিন্তু শুনছে। সো আপনারা আপনাদের ওই জায়গাটা হারাবেন না মাহমুদুল্লাহ মুশফিকদের, এটা আসলে আমাদের বলার কথা। সেটাই। ধন্যবাদ সাদমান আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, ক্রিকফ্রেন্সের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই বন্ধু আমাদের সঙ্গে থাকুন।